নমস্কার, আমি চম্পক হালদার। আমার ফ্লোয়িং স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যেটা করব মক টেস্ট সেট নাম্বার 3। তো চলো বিলম্ব না করে শুরু করে দিই আজকের অংশটি। আজকের প্রথম প্রশ্ন একটা অ্যান্টো দিয়ে শুরু করছি। দেখো এখানে পাসিটি আছে, এই পাসিটি এই ওয়ার্ডটির অ্যান্টো, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ প্লেথোরা। পাসিটির অ্যান্টো হয়ে যায় প্লেথোরা। পাসিটি মানে কি? অভাব অনটন, যেখানে পরিমাণে কম, অর্থাৎ স্বল্পতা যেখানে, অর্থাৎ এর সিনো হিসেবে বলতে পারো ল্যাক বলতে পারো, অভাব, প্রভার্টি বলতে পারো দারিদ্রতা, স্কারসিটি বলতে পারো, শর্টেজ বলতে পারো, এইগুলো হচ্ছে সিনো। তাহলে পাসিটি মানে হচ্ছে অভাব অনটন, আর প্লেথোরা মানে হচ্ছে প্রয়োজনের থেকে অতিরিক্ত, মানে প্রয়োজনের থেকে বেশি যেটা, সেটাকে বলা হয় প্লেথোরা। তো একদম এটার অ্যান্টো হয়ে গেল। এবার বাকি মানেগুলো দেখে নাও। প্যারাগন মানে হচ্ছে আদর্শ, প্রোনাউন্স মানে তোমরা জানো উচ্চারণ করা, আর পারসুয়েড মানে হচ্ছে উপলব্ধি করানো বা প্ররোচিত করা। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাবো। পরবর্তী প্রশ্নে দেখো একটা অ্যান্টো আছে, আবার একটা পম্পাস। এই পম্পাস এর অ্যান্টো এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ হাম্বল। পম্পাস মানে হচ্ছে অহংকারী, যেটাকে অ্যারোগ্যান্ট বলা হয়, আর হাম্বল মানে হচ্ছে নম্র বা অহংকারহীন, যার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। বাকি মানেগুলো দেখে নাও। আপিস, আপিস মানে হচ্ছে তোমার এখানে বড় সড়ো হাবভাব, মানে বড় সড়ো হাবভাব কখন আসে? যখন একটা অহংকার চলে আসে আমাদের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের আপিস। পরবর্তী দেখো মিক আছে। মিক মানে হচ্ছে মডেস্ট, মানে ভদ্র। দেখো ভদ্র হলেই যে তার অহংকার থাকবে না এমন কোনো ব্যাপার নয়, তাহলে এটা কিন্তু অপশানে কখনোই হবে না। তারপর দেখো গ্র্যান্ডিওস আছে। গ্র্যান্ডিওস মানে হচ্ছে আড়ম্বরপূর্ণ বা চমৎকার। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন এনট্যাঙ্গল। এনট্যাঙ্গল এর সিনো এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ইমপ্লিকেট। ইমপ্লিকেট হয়ে যাবে সঠিক উত্তর। এনট্যাঙ্গল মানে হচ্ছে ফাঁদে ফেলা বা বাজে কোনো কিছুতে জড়িয়ে ফেলা, সেটাকে বলা হচ্ছে এনট্যাঙ্গল। আর ইমপ্লিকেট মানেও কিন্তু জড়িত করা, অর্থাৎ জড়িয়ে দেওয়া। তাহলে বুঝতে পারছো, তাহলে এর সঠিক সিনো হয়ে যাবে হচ্ছে ইমপ্লিকেট। এক্সক্লুড মানে কি? এক্সক্লুড মানে হচ্ছে বর্জন করা। ক্ল্যারিটি মানে তোমরা জানো শোধন করা বা স্বচ্ছতার যে বিষয় চলে আসবে। আর রিলিজ মানে হচ্ছে মুক্তি। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন। এখানে দেখো একটা সিনোনিম আছে, ফিলান্থ্রপিস্ট। এর সিনো এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ হিউম্যানিটেরিয়ান। তাহলে হিউম্যানিটেরিয়ান হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে দেখো ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে বিশ্বপ্রেমিক বা মানবপ্রেমিক, আর হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে আমাদের, এটাও মানে হচ্ছে আমাদের কিন্তু মানবপ্রেমিক বা সদাশয় ব্যক্তি, যারা মানুষজনকে ভালোবাসে, সেই সমস্ত ব্যক্তিবর্গকে বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান। তাহলে ফিলান্থ্রপিস্টের আমাদের সিনো হয়ে গেল হিউম্যানিটেরিয়ান। বাকি মানেগুলো দেখে নাও। ফিলোজফার মানে হচ্ছে দার্শনিক। হিউম্যানিস্ট মানে কি? হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী। আর মিসানথ্রপিস্ট মানে হচ্ছে যে মানুষজনকে একদম ঘৃণার চোখে দেখে, তাদেরকে বলা হয় মিসানথ্রপিস্ট। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এখানে একটা স্পেল্ড সঠিক বানান বলতে হবে। এই চারটি বানানের মধ্যে কোনটি সঠিক বানান সেটি বলো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ভ্যাগাবন্ড। এই ভ্যাগাবন্ডের বানানটা হয়ে যায় VAGABOND। ভ্যাগাবন্ড মানে হচ্ছে তোমাদের ভবঘুরে। তাহলে এর সঠিক বানান হচ্ছে এইটা। পরবর্তী প্রশ্নে চলে যাবো। 6 নম্বর প্রশ্ন। এখানে দেখো একটার বানান ভুল আছে, কোনটার বানান ভুল আছে বলতে হবে। তো উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দেখো এখানে কন্টিনিউটি বানান ভুল আছে। একটু চোখের ধোকা, একটু যদি ভালো করে লক্ষ্য করো বিয়ের দিকটা, বি অপশান বি যদি দেখো তাহলে বুঝতে পেরে যাবা যে কন্টিনিউটি বানান হয় CONTINUITY কন্টিনিউটি। এখানে পুরো বানানটা ভুল আছে, তাহলে এইটা হয়ে যেত বানান। তার আগে একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আমরা বুঝে যেতাম যে এইটার বানান এইটা। প্রশ্ন নম্বর 7। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন আছে। কি হবে দেখো, সি হ্যাজ গ্রেট লাইকিং ড্যাশ ডায়মন্ড জুয়েলারি। তো কোনটি সঠিক উত্তর হবে উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ফর। লাইকিংয়ের পর সবসময় কিন্তু ফর হয় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। মনে রাখবে পার্সন বা থিং বোঝালে ফরনেস অর্থে কিন্তু আমরা লাইকিংয়ের পর সবসময় ফর ইউজ করে থাকি। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হচ্ছে ফর লাইকিংয়ের পর। তো চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন আছে। গভর্নমেন্ট শুড বি টলারেন্ট ড্যাশ অপোজিশন। কোনটি সঠিক উত্তর হবে উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ টু। টলারেন্টের পরে সবসময় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিন্তু টু হয়। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। এখানে একটা কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন আছে, তো উত্তর করার চেষ্টা করো। হি ওয়েন্ট টু দ্য পার্টি লাস্ট নাইট। এবার কোশ্চেন ট্যাগটা কী হবে?
তো করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। দেখো প্রশ্নটার দিকে লক্ষ্য করে দেখো, হি ওয়েন্ট টু দ্য পার্টি লাস্ট নাইট। এটা কিন্তু প্রশ্নটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে আছে। একটা জিনিস মনে রাখবে, যদি আমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম, যদি কোশ্চেন ট্যাগটা যদি আমাদের যদি সেন্টেন্সটা যদি পজিটিভ সেন্সে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন ট্যাগটা নেগেটিভে হবে, আর ওটা যদি নেগেটিভে থাকে তাহলে অবশ্যই পজিটিভে হবে। কিন্তু এবার যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে আমাদেরকে ডু, ডাজ, ডিড এগুলোর কিন্তু হেল্প নিতে হয়। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে ওয়েন্ট, তাহলে অবশ্যই ডিড আসবে। তাহলে দেখো ডিড অবশ্যই চলে আসলো, আর সেন্টেন্সটা যেহেতু আমাদের পজিটিভ সেন্সে আছে তাহলে কোশ্চেনটা কিসে আসবে? নেগেটিভে। তাহলে ডিডেন্ট, তারপর হি, ডিডেন্ট হি। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন নম্বর 10, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ড্যাশ সি ইজ ক্লেভার, সি অফন মেক্স মিস্টেক্স। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ অলদো। আচ্ছা, এখানে অলদো কেন হলো, বাকিগুলো কেন হলো না সেটা একটু বলে নিই, আর কখন কোনগুলো ব্যবহার করব সেটা একটু বলে দিচ্ছি। ডেসপাইট হোক, বা ডেসপাইট হতে পারে, ইনস্পাইট অফ হতে পারে, দো হতে পারে, অলদো হতে পারে, ইভেন দো হতে পারে, প্রত্যেকটা কিন্তু বাক্যের প্রথমে অর্থাৎ বাক্যের শুরুতে বা বাক্যের মাঝে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এবার দেখো, ইনস্পাইট অফ বা ডেসপাইট আমরা কখন ব্যবহার করি? নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, বা জিরান্ড অর্থাৎ আইএনজি ফর্ম অফ এ ভার্ব, এইগুলো থাকলে কিন্তু আমরা ইনস্পাইট অফ নাহলে ডেসপাইট এগুলো ব্যবহার করি। আর অলদো, ইভেন দো এগুলো সাবজেক্ট এবং ভার্ব থাকলে কিন্তু আমরা অলদো না হলে ইভেন দো ব্যবহার করব। আর ইভেন দোটা কিন্তু তোমার স্লাইটলি স্ট্রঙ্গার আর ইমফ্যাটিক অলদোর থেকে। তো অবশ্যই বুঝতে পারলে যে আমরা কখন ডেসপাইট ব্যবহার করবো আর কখন অলদো ব্যবহার করবো। তাহলে এখানে দেখো, অলদো সি ইজ ক্লেভার, যদিও সে কিন্তু চালাক, কিন্তু সে কিন্তু প্রায়শই ভুল করে থাকে। সি অফন মেক্স মিস্টেক্স। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অলদো। প্রশ্ন নম্বর 11, কমন এরর থেকে প্রশ্ন আছে, তো উত্তর করার চেষ্টা করো। আমি সেন্টেন্সটা একবার বলে দিচ্ছি। নো সোনার ডিড উই রিসিভ ইউর মেসেজ হোয়েন উই হিভড এ সাই অফ রিলিফ। তো এবিসিডি অপশনের মধ্যে কোনটি উত্তর হবে? উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ হোয়েন উই হিভড। এই পার্টে ভুল আছে। দেখো সবসময় মনে রাখবে, নো সোনারের পরে সবসময় কিন্তু দেন হয়। দেখো এখানে হোয়েন আছে, হোয়েন কখন আসে আমি সেটাও বলে দিচ্ছি। তাহলে নো সোনারের পরে সবসময় কি হয়? দেন আসবে। নো সোনার আসবে মানেই দেন আসবে, তাহলে নো সোনার দেন হতো এখানে। তাহলে নো সোনার ডিড উই রিসিভ ইউর মেসেজ দেন উই হিভড এ সাই অফ রিলিফ, এখানে দেন হতো। আর হোয়েন আসে তোমার, যদি আমাদের সেন্টেন্সের মধ্যে যদি সেন্টেন্সটা শুরু হয় হার্ডলি দিয়ে অথবা স্কেয়ার্সলি দিয়ে যদি শুরু হতো, তাহলে আমরা কিন্তু অবশ্যই হোয়েন ব্যবহার করতাম। কিন্তু যেহেতু এখানে নো সোনার আছে তার জন্য অবশ্যই কি আসবে? দেন আসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নে চলে যাব। 12 নম্বর প্রশ্ন, আবার একটা কমন এরর থেকে প্রশ্ন আছে। দ্য অ্যাক্টর স্মাইল টু মি হোয়েন আই এন্টার দ্য রুম অ্যাজ ইফ সি নিউ মি। এবিসিডি অপশান আছে, উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দ্য অ্যাক্টর স্মাইল টু মি। এখানে ভুল আছে। সবসময় মনে রাখবে যে স্মাইলের পরে সবসময় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিন্তু আমাদের অ্যাট হয়। অ্যাট হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে এখানে টু আছে, তাহলে ভুল হয়ে গেল। তাহলে এখানে সঠিক উত্তর হতো আমাদের স্মাইল অ্যাট। তাহলে দ্য অ্যাক্টর স্মাইলড অ্যাট মি হোয়েন আই এন্টার দ্য রুম অ্যাজ ইফ সি নিউ মি। প্রশ্ন নম্বর 13, এখানে আবার একটা কমন এরর থেকে প্রশ্ন আছে। রিম্পা ইজ দ্য গার্ল ইন মাই ক্লাস হু রাইট বিউটিফুল পোয়েমস। এবিসিডি 4টি অপশন আছে, উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ হু রাইট কিন্তু এখানে হবে না। তাহলে কি হবে সেটা একবার একটু বলে দিই আমি একটু। রিম্পা ইজ দ্য গার্ল ইন মাই ক্লাস, রিম্পা হচ্ছে সেই মেয়েটি আমাদের ক্লাসের, হু রাইট বিউটিফুল পোয়েমস, যে সুন্দর কিন্তু কবিতা লেখে। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে রিলেটিভ প্রোনাউন হু, তার আগে অ্যান্টিসিডেন্ট কি আছে? দ্য গার্ল। তাহলে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাউন্স হয় তাহলে অবশ্যই কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল হবে। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? রাইটস হতো। তাহলে রিম্পা ইজ দ্য গার্ল ইন মাই ক্লাস হু রাইটস বিউটিফুল পোয়েমস। তাহলে এখানে হয়ে যেত আমাদের রাইটস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন নম্বর 14, এখানে একটা ভয়েস চেঞ্জ আছে। আই ওয়াজ স্যাংশনড দ্য লোন বাই দ্য অফিস। এটার সঠিক উত্তর কী হবে? উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ দ্য অফিস স্যাংশনড মি দ্য লোন। এখানে দেখো যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কিসে আছে? অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটা প্রথমে বুঝতে হবে। দেখো আই ওয়াজ স্যাংশনড দ্য লোন বাই দ্য অফিস, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। বাই দ্য অফিস, তাহলে অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এখানে সাবজেক্ট কি হয়ে যাবে? অবজেক্টের সাবজেক্ট হবে। তাহলে দ্য অফিস তো আগে আসছেই। ওয়াজ স্যাংশনড কখন আসে? স্যাংশনড থাকলে তবে তো ওয়াজ স্যাংশনড আসবে প্যাসিভ ভয়েসে। তাহলে দ্য অফিস স্যাংশনড মি দ্য লোন। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা প্রশ্ন নম্বর 15, ডিরেক্ট অর ইনডিরেক্ট স্পিচ। আই কেম হোম লাস্ট নাইট সেড হি। তো এবিসিডি 4টি অপশান আছে, উত্তর করার চেষ্টা করো।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ হি সেড দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস নাইট। একবার লক্ষ্য করে দেখো, আই কেম হোম লাস্ট নাইট সেড হি, এটাও যা, হি সেড আই কেম হোম লাস্ট নাইট এটাও তাই, কখনো ঘাবড়িয়ে যেও না যে ওটা শেষে আছে বলে ঘাবড়িয়ে যেও না। তাহলে দেখো এখানে রিপোর্টেড ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ কোটেশনের মধ্যে থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, তাহলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যদি অলরেডি আগে থেকে রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। তাহলে দেখো হি সেড দ্যাট, একটা লিঙ্কার দ্যাট আছে, তাহলে হি সেড দ্যাট আই কেম হোম, তাহলে হি হ্যাড কাম, তাহলে হি প্লাস হ্যাড প্লাস V3 আসবে, পাস্ট পারফেক্টের রুলস কি, হ্যাড প্লাস V3। আচ্ছা, কাম কেম কাম, তাহলে কাম কাম কেম হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম হয় কাম, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস নাইট। দ্য প্রিভিয়াস নাইট কেন হলো, সবসময় আমরা যখন লাস্ট নাইটের ন্যারেশন চেঞ্জ করবো তখন কিন্তু প্রিভিয়াস নাইট আসে, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস নাইট, তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, আবার একটা ন্যারেশন চেঞ্জ আছে। দ্য গার্ল ইন দ্য রেড ড্রেস সেড টু মি হোয়ার ইজ দ্য ফিল্ম স্টুডিও। এখানে দুবার ইজ হয়ে গেছে, এটা একটু মিস্টেক হয়েছে, একটা কেটে দাও। তাহলে হোয়ার ইজ দ্য ফিল্ম স্টুডিও, তো উত্তর করার চেষ্টা করো কোনটি হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য গার্ল ইন দ্য রেড ড্রেস আস্কস মি হোয়ার দ্য ফিল্ম স্টুডিও ওয়াজ। আমি বলেছিলাম যদি আমাদের যে রিপোর্টেড স্পিচ যেটা সেটা যদি আমাদের WH দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু আনচেঞ্জ থাকে, অর্থাৎ আমরা কিন্তু সেটাকে কোনো পরিবর্তন করতে পারবো না, তাহলে ওইটা যেটা থাকে সেটাই হয়ে যায়। আর যদি আমাদের ডু ডাজ ডিড এগুলো দিয়ে প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা ইফ বা ওয়েদারের হেল্প নেব। তাহলে যেহেতু এখানে হোয়ার আছে তাহলে কিন্তু যেটা আছে সেটাই থাকবে, তাহলে দ্য গার্ল ইন দ্য রেড ড্রেস সেড টু মি মানে কি হয়ে যাবে, যেহেতু প্রশ্ন ছিল তাহলে আস্কস মি হোয়ার দ্য ফিল্ম স্টুডিও ওয়াজ, যেহেতু রিপোর্টেড ভার্বটা পাস্টে ছিল তাহলে এটাও হয়ে যাবে কিন্তু পাস্টে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় মনে রাখবেন ন্যারেশন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হয়, কখনো প্রশ্নবোধক থাকলে প্রশ্নবোধক আমরা কিন্তু করবো না। তাহলে দ্য গার্ল ইন দ্য রেড ড্রেস আস্কস মি হোয়ার দ্য ফিল্ম স্টুডিও ওয়াজ, সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিন্তু অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু এরকম হবে। তাহলে এইখানটায় কিন্তু কখনোই হোয়ার ওয়াজ দ্য ফিল্ম স্টুডিও হবে না, সবসময় মনে রাখবে হোয়ার দ্য ফিল্ম স্টুডিও ওয়াজ, এরকম ধরনের ক্ষেত্রে সবসময় কনস্ট্রাকশন কিন্তু এরকম হয়। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাবো। 17 নম্বর প্রশ্ন, একটা ইডিয়ামস আছে, টু ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। ABCD 4টি অপশান আছে, কোনটি উত্তর হবে, উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ আনকমফোর্টেবল। টু ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার মানে কি, যখন মাছ জলে আসে তাকে যখন জল থেকে ডাঙায় তুলে নিয়ে আসা হবে তার মানে কি, সে ছটপট করবে, লাফাবে, অর্থাৎ সে একটা ইতস্তত বোধ করে, তেমনি আমাদের অবস্থাটাও সেরকম, টু ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, ইনার মিনিং ভাবতে হবে, তাহলে আনকমফোর্টেবল হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, আবার একটা ইডিয়ামস আছে, দেখো বাটন হার লিপ। তো ABCD 4টি অপশান, উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ স্টপ টকিং। বাটন হার লিপ মানে একদম চুপ করে থাকতে বলা হচ্ছে, তার মানে স্টপ টকিং। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ওয়ান হুজ ওয়াইফ ইজ ডেড, তাকে কি বলা হয়, ব্যাচেলর বলা হয়, স্পিনস্টার বলা হয়, উইডোয়ার বলা হয়, উইডো বলা হয়, কোনটি উত্তর হবে, উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ উইডোয়ার। তাহলে প্রত্যেকটার মানে আমরা দেখে নেব, ব্যাচেলার মানে কি, অবিবাহিত বা কুমার যাকে বলা হয়, স্পিনস্টার মানে কি, চিরকুমারী যে, আর উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক, মানে যার বউ কিন্তু মারা গেছে সেটা হচ্ছে বিপত্নিক, তাহলে উইডোয়ার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যে আমাদের যে এখানে ওয়ান ওয়ার্ডটা ছিল তার সঠিক উত্তর হয়ে যাবে উইডোয়ার, আর উইডো মানে তোমরা জানোই বিধবা। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গভর্নমেন্ট বাই এ ফিউ পিপল সেটাকে কি বলা হয়, ABCD 4টি অপশান, উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কি হয়ে যাবে আমাদের বলতো, অলিগার্সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ যারা রাজ্য শাসন করে, অর্থাৎ গভর্নমেন্ট বাই ফিউ পিপল সেটাকে বলা হয় অলিগার্সি। আর বাকিগুলো দেখে নাও, অ্যারিস্টোক্র্যাসি কাকে বলা হয়, অ্যারিস্টোক্র্যাসি হচ্ছে অভিজাততন্ত্র, মানে উচ্চ শ্রেণীর লোকজনকে বলা হয় অ্যারিস্টোক্র্যাসি। তারপর হচ্ছে ডিকটেটরশিপ, এটা কারা, এটা হচ্ছে একনায়কত্ব বলা হয় যেটাকে, সেটাকে বলা হয় ডিকটেটরশিপ। আর আমাদের যেটা বিউরোক্র্যাসি সেটা হচ্ছে আমাদের আমলাতন্ত্র বা আমলা সম্প্রদায়, সেটাকে বলা হয় বিউরোক্র্যাসি।